আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকের ক্লাসটা নিশ্চয়ই জানেন প্র্যাকটিস ক্লাস। আমরা অ্যাজেটিভের উপর প্র্যাকটিস করব। আপনি নিশ্চয়ই আমার সাথে প্রত্যেকটা প্রশ্ন নিয়ে চিন্তা করবেন, একটু ভাববেন নিজের মতো করে, সম্ভব হলে খাতায় লিখবেন। ওকে ভাই, চলেন শুরু করি বিসমিল্লাহ করে। আমরা কয়েকটা প্রশ্ন দেখব, আপনি নিজের মতো করে পজ করবেন, দেন আনসারগুলো আমার সাথে মিলাবেন। প্রথম প্রশ্নে দেখেন ভাই লেখা আছে আই হ্যাভ আ ল্যাপটপ কম্পিউটার। এখানে ল্যাপটপ শব্দটা কোন পার্টস অফ স্পিচ? আমরা জানি দুটা নাউন যদি পাশাপাশি বসে তবে প্রথম নাউনটাকে আমরা কি বলি ভাই? অ্যাডজেক্টিভ বলি। আপনি নিশ্চিত অ্যাডজেক্টিভ বলবেন। এখন এমনটা যেন না হয় যে আজকে তো স্যারে অ্যাডজেক্টিভ পড়াবে, সব প্রশ্নের উত্তর অ্যাডজেক্টিভ। নিশ্চয়ই না ভাই। আপনি মূল পরীক্ষা যখন যাবেন তখন নিশ্চয়ই কোনো প্রশ্ন আসবে না যে এই প্রশ্নটা আসছে এই টপিক থেকে, বলো তো এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ, এমন কিন্তু হবে না নিশ্চয়ই। সেকেন্ড প্রশ্ন, বিশেষ পরীক্ষা হয়েছিল হি অ্যাকচুয়ালি ওয়ান্টেড টু হ্যাভ মাদারলি অ্যাফেকশন ফ্রম হার। সে মূলত চেয়েছিল মায়ের মতো ভালোবাসা তার কাছ থেকে। এখানে প্রশ্ন হলো মাদারলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ? অ্যালয় আছে, আমরা জানি অ্যালয় থাকলেই একটা শব্দ অ্যাডভার্ব না আন্দাজে। এখানে অ্যাফেকশন শব্দটাকে মডিফাই করেছে মাদারলি শব্দটা, ফলে মাদারলি শব্দটা একটা অ্যাডজেক্টিভ। এবং আমরা এতটুকু জেনেছি নাউনের সাথে যদি অ্যালয় যুক্ত হয় তখন সেটা হয় অ্যাডজেক্টিভ। এখানে কিন্তু স্পষ্ট সেটাই আছে, মাদার থেকে মাদারলি, তার মানে অবশ্যই অ্যাডজেক্টিভ। আর বাক্যেও কিন্তু সেটাই বলছে অ্যাডজেক্টিভ। দ্য অ্যাডজেক্টিভ অফ টাইম, টাইম শব্দের অ্যাডজেক্টিভ কি? কিছু অ্যাডজেক্টিভ আমরা পাবো যাদেরকে আমরা লেটিন অ্যাডজেক্টিভ আকারে বলি, এবং এদেরকে মানে আপনি অ্যাডজেক্টিভ যখন করতে চাইবেন নাউনটাকে অ্যাডজেক্টিভ করতে গেলে নাউনের সাথে অ্যাডজেক্টিভের মিল থাকবে না, নতুন ওয়ার্ড আসবে, এদেরকে একবারে মুখস্থের মতো রাখতে হবে ভাই। তাহলে দ্য অ্যাডজেক্টিভ অফ টাইম ইজ, এখানে নিশ্চয় আছে, আমরা নিশ্চয় টেম্পোরাল নিব, ইয়াস। এন্ড দেন when your body does not get dash it cannot make the glucose it needs। আমরা ইনাফের ব্যবহার করেছিলাম, ইনাফ টেস্ট বলেছিলাম, ইনাফ টেস্ট, টেস্টি ইনাফ, তার মানে ইনাফের পরে নাউন বসবে আর ইনাফের আগে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বসবে। ফলে আপনি এখানে অপশন যেগুলো আছে আপনি নিশ্চয় ইনাফ ফুড ছাড়া কোনোটা নিতে পারছেন না, ইনাফ ফুড। ফলে উত্তর অবশ্যই ডি। আসেন আমরা আনসারগুলো দেখি। তাহলে আমাদের আই হ্যাভ আ ল্যাপটপ কম্পিউটার, এখানে দুটো নাউন একসাথে বসায় আমরা ল্যাপটপটার অ্যাডজেক্টিভ বলছি অবশ্যই। সেকেন্ড সেন্টেন্সে মাদারলি শব্দটা অ্যাফেকশন নাউনটাকে মডিফাই করেছে বিদায় অ্যাডজেক্টিভ বলছি। এবং থার্ড কোশ্চেনে টাইম শব্দের অ্যাডজেক্টিভ হলো টেম্পোরাল। এবং ফোর্থ সেন্টেন্সে ইনাফ শব্দের ব্যবহার, ইনাফ ফুড, আমরা জানি ইনাফের পরেই নাউন বসে আর ইনাফের আগে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বসে। তারপর আসেন 5, 6। अगेन আমি আপনাকে রিকোয়েস্ট করব প্লিজ প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আপনি নিজের মতো করে একটু চিন্তা করেন, খাতায় লিখেন, না পারলে নিজের মতো করে উত্তর কি হতে পারে একটা রিডিং দেন কুইক করে, পজ করে। ওকে ভাই, দেন আমার সাথে মিলান। দ্য টাইনি প্রিন্ট, এই টাইপের প্রশ্ন অনেক আসছে ভাই, এই টাইপের প্রশ্নটা কিন্তু অনেকবার আসছে পরীক্ষায়। দ্য টাইনি, টাইনি মানে খুব ছোট, স্মল মানে ছোট আর টাইনি মানে খুব ছোট। আমরা বলি না বিগ মানে বড়, কলোসাল, জাইগান্টিক মানে অনেক বড়। হ্যাঁ, এটাই বলছে এখানে, টাইনি মানে খুব ছোট। দ্য টাইনি প্রিন্ট অন দ্য পোস্টার, পোস্টারে থাকা খুব ছোট প্রিন্ট ইজ ড্যাশ স্মল টু বি রেড ইজিলি। এখানে রিড পড়া যাবে না, এখানে রিড শব্দটা কিন্তু ভার্বের থার্ড ফর্মে আছে। বাক্যের অর্থ হলো টাইনি প্রিন্ট মানে পোস্টারে থাকা প্রিন্ট মানে লেখাগুলো এত ছোট যে আমার পক্ষে সহজে পড়া যায় না, পড়া সম্ভব না। আমরা জানি টু অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব টু হলে বাক্যের অর্থটা কিন্তু নেগেটিভ হয়, কেমন বাক্যটা সিম্পল হয়। ফলে উত্তরে আমরা নিশ্চয় নিচ্ছি দ্য টাইনি প্রিন্ট অন দ্য পোস্টার ইজ টু স্মল টু বি রেড ইজিলি। দেন স্টিল ওয়াটার রানস ডিপ, আমাদের প্রশ্ন হলো এখানে স্টিল শব্দটা কোন পার্টস অফ স্পিচ? আমরা বুঝতে পারছি ওয়াটার যেহেতু নাউন আর স্টিল শব্দটা এখানে ওয়াটারকে মডিফাই করেছে। স্টিল শব্দের অর্থ হচ্ছে এখানে জমাটবদ্ধ পানি, পানি যদি নাউন হয় তাহলে জমাটবদ্ধ পানি, জমাটবদ্ধ শব্দটাকে আমরা অ্যাডজেক্টিভ ভিন্ন কিছুই বলবো না। 7, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, কোন বইটা তুমি চাও? আমি যতগুলো প্রশ্ন আপনাকে এখন দেখাচ্ছি প্রত্যেকটা প্রশ্নই বিভিন্ন পরীক্ষায় ভাই আসছে বিভিন্ন অ্যাঙ্গেলে। হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, কোন বইটা তুমি চাও? হুইচ শব্দটাকে আমরা কোন পার্টস অফ স্পিচ বলবো? অবশ্যই হুইচ শব্দটাকে আমরা ইন্টারোগেটিভ বলবো। এখন ইন্টারোগেটিভ প্রনাউন নাকি অ্যাডজেক্টিভ বলেছিলাম ভাই, ইন্টারোগেটিভ প্রনাউন বলতে গেলে আপনি হুইচের পর ডাইরেক্ট একটা ভার্ব পেয়ে যাবেন। বাট যদি উইচের পরে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলোর পরে ডাইরেক্ট একটা নাউন পান তবে বুঝবেন এটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলবো আমরা। ইয়েস, অবশ্যই অ্যাডজেক্টিভ, কেমন অ্যাডজেক্টিভ? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এন্ড দেন অল মেন আর মর্টাল, আমরা আগেও দেখে এসেছিলাম এই টাইপের কোশ্চেন। মেনটা যেহেতু নাউন তাহলে অলটা আমরা এই প্রশ্নের প্যাটার্নে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ ছাড়া কিছু বলতে পারছি না, এবং বুঝে বুঝে বলছে কিন্তু ভাই, মুখস্থ না কিন্তু।
তাহলে দেখেন 5 থেকে 8 পর্যন্ত, দ্য টাইনি প্রিন্ট অন দ্য পোস্টার ইজ টু স্মল টু বি রেড ইজিলি। স্টিল শব্দটা ওয়াটারকে মডিফাই করা অ্যাডজেক্টিভ, উইথ শব্দটা বুককে মডিফাই করা অ্যাডজেক্টিভ এবং ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, আর অলটা নিশ্চয়ই এখানে অ্যাডজেক্টিভ, যদিও অলটাকে আমরা প্রোনাউন বলতে পারি। যদি আমি বলি অল আর মর্টাল, অল আর মর্টাল কিন্তু বলা যায়। এটা আমরা সেম ওয়ার্ড ইউজড এজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচও দেখে এসেছিলাম। অলটা নিশ্চয়ই প্রোনাউন এই বাক্যে, বাট এখানে কিন্তু সে অ্যাডজেক্টিভ। দেন আসেন 9 থেকে 13 ভাই করেন। এই পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের ডিউতে 2-3টা প্রশ্ন এসেছিল, বি ইউনিটে আসছে, সি ইউনিটেও আসছে। একটু পজ করেন, চিন্তা করেন। এই প্রশ্নগুলো আমি নিজের মতো করে করছি আপনাদের জন্য, তবে এই প্যাটার্নের প্রশ্ন আপনি পাবেন সামনেই। পজ করে চিন্তা করেন, খাতায় লিখেন। আসেন, আই এম এক্সাইটেড অ্যাবাউট মাই নিউ কার। আমরা বলেছিলাম ভাই ব্যক্তির ফিলিংস বোঝাতে আমরা ইডিযুক্ত অ্যাডজেক্টিভ ইউজ করব। আই এম এক্সাইটেড, আই এম মোটিভেটেড, আই এম কনফিউজড, আই এম বোর্ড, আই এম ফ্রাস্ট্রেটেড, ওকে, আই এম ইন্টারেস্টেড। ইডিযুক্ত অ্যাডজেক্টিভ ব্যক্তির ফিলিংসকে বোঝায়। তাহলে আমি নতুন গাড়িটা নিয়ে এক্সাইটেড। পিপল ডু নট গেট ড্যাশ, অবশ্যই অ্যাগেন বোর্ড বললো, মানুষের ফিলিংস বোঝাচ্ছে। তাহলে পিপল বোর্ড হয় না ওয়েন দে স্টাডি দ্য কোরআন, যখন তারা কোরআন পড়ে। ম্যাথ ইজ ড্যাশ, ম্যাথটা কেমন, কোন একটা বিষয়কে নিয়ে যখন কথা বলি তখন আমরা আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ ইউজ করি। ইডি যুক্ত অ্যাডজেক্টিভ ব্যক্তির ফিলিংসকে বোঝায়, আর আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভটা কোন একটা বিষয়কে নিয়ে আমরা যখন কথা বলি, ডেসক্রিপশন দেই। তাহলে ম্যাথটা কেমন, কনফিউজিং। এন্ড দেন ইট ওয়াজ এ ড্যাশ রাইড, রাইডটা কেমন, অ্যাগেন সে রাইডটা নিয়ে কথা বলছে, থ্রিলিং রাইড, অবশ্যই কি থ্রিলিং রাইড। এন্ড দেন মাই মাদার ইজ ড্যাশ উইথ দ্য ওয়ে আই পারফর্ম প্রেয়ার, যেন আমি নামাজ পড়ি এটা নিয়ে আমার মায় কি হতাশ। তাহলে মায়ের ফিলিংস বোঝাচ্ছে কিন্তু, ফলে ইডি যুক্ত অ্যাডজেক্টিভ। তাহলে ফিলিংস বোঝাতে ইডি যুক্ত অ্যাডজেক্টিভ, আর আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ দ্বারা কি বোঝায়, কোনো কিছু নিয়ে আমরা যখন ডেসক্রাইব করি। ইয়েস, তাহলে বাক্যগুলো পড়ে ফেলি। আই এম এক্সাইটেড অ্যাবাউট দ্য নিউ কার, পিপল ডু নট গেট বোর্ড ওয়েন দে স্টাডি দ্য কোরআন, ম্যাথ ইজ কনফিউজিং টু মি, সত্যি কথা আমি ম্যাথে খুব দুর্বল ছিলাম আজীবন। দেন ইট ওয়াজ আ থ্রিলিং রাইড, and then my mother is disappointed with the way I perform prayer. and then আসেন 14-15 করেন, খুব কুইক করে পজ করেন, খুবই ইজি কোয়েশ্চেন বাট পরীক্ষা আসছে ভাই। an adjective qualifies a verb, adverb, pronoun, none of these, একটাও না। কোনটা? অবশ্যই আপনি বলবেন অ্যাডজেক্টিভ তো মূলত মডিফাই করে, কোয়ালিফাই করে আমরা পড়েছিলাম নাউন বা নাউনের স্থলাভিষিক্ত নাউন ফ্রেজ অথবা প্রোনাউনকে। এখন এখানে নাউন নাই, প্রোনাউন তো আছে ভাই, উত্তর নিশ্চয়ই প্রোনাউন বলবেন। এবং অবশ্যই প্রোনাউন যদি সে মডিফাই করে পরে বসে মডিফাই করে, তাই না? শি ইজ গুড, শি ইজ জিনিয়াস, শি ইজ বিউটিফুল, নাকি হি ইজ হ্যান্ডসাম। দ্য টু টাইপস অফ অ্যাডজেক্টিভ, আমরা পড়েছিলাম অ্যাডজেক্টিভ দুই টাইপের, একটা হলো আগে বসে করে, একটা হলো পরে বসে করে। হি ইজ আ গুড বয়, এটা হলো আগে, গুডটা আগে বসে করছে। আমি যদি বলি হি ইজ গুড, এটা পরে বসে করছে। এটাকে আমরা দুই প্যাটার্ন বলি, অ্যাট্রিবিউটিভ আর একটা হলো প্রেডিকেটিভ। ইয়েস, অ্যাডজেক্টিভ দুই টাইপের হয়, দেখেন। তাহলে অ্যান অ্যাডজেক্টিভ কোয়ালিফাইজ, আমাদের এখানে যা আছে, অ্যান অ্যাডজেক্টিভ কোয়ালিফাইজ আ প্রোনাউন, এবং টু টাইপস অফ অ্যাডজেক্টিভস আর অ্যাট্রিবিউটিভ, মানে আগে বসে যেই অ্যাডজেক্টিভটা নাউন বা নাউনকে মডিফাই করে, আর প্রেডিকেটিভ মানে হলো যেই অ্যাডজেক্টিভটা পরে বসে নাউন বা প্রোনাউনকে মডিফাই বা কোয়ালিফাই করে। দেন আসেন 16 থেকে 19, একবারে সোর্সও আছে এখানে, কোথায় আসছে। পজ করেন, অবশ্যই নিজের মতো করে পজ করেন, চিন্তা করেন ভাই। যত বেশি চিন্তা করে পড়বেন আপনি তত বেশি স্ট্রং হবেন, আপনার দক্ষতা প্রশ্ন সমাধানের ব্যাপারে খুব দারুণ হবে। আমি প্রায়শ স্টুডেন্টদের কাছ থেকে প্রশ্ন পাই যে স্যার আমি তো রুলস রেগুলেশন খুব পারি কিন্তু প্র্যাকটিসে আসলে পারি না, এবং টপিক ওয়াইজ যখন প্র্যাকটিস করি তখন পারি, কিন্তু যখন সবকিছুর একসাথে দেয় না, পরীক্ষা তো সব একসাথে আসে ইংলিশের, তখন আবার পারি না। এটা সমাধান হলো ভাই, আপনি যা পড়ছেন এটা বারে বারে পড়েন, প্লাস একটু প্লিজ চিন্তা করে করে পড়েন, ডাইরেক্ট মুখস্থ করে ফেলেন না। আপনি প্রত্যাশা করেন না যে এই প্রশ্নটাই আবার আসবে, এটার মতো করে কিছু আসবে, ফলে বুঝে বুঝে একটু বারে বারে চিন্তা করে পড়েন, আপনাকে অবশ্যই হেল্প করে পরীক্ষা হলে ভাই। এবার আসেন, এক্সট্রাঅর্ডিনারি শব্দটা অনেকবার প্রশ্ন আসছে ভাই, ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে আসছে, দেখেন মেডিকেলও আসছে। এক্সট্রাঅর্ডিনারি শব্দটা অবশ্যই অ্যাডজেক্টিভ, এক্সট্রাঅর্ডিনারি মানে তো বুঝেন, মানে অসাধারণ, খুব ভালো এটা। দেন 17-এ আসেন, উই হ্যাভ আ লিজেন্ডারি পাস্ট টু বি প্রাউড অফ। ওয়াও, মানে আমাদের একটা গৌরবময় অতীত আছে যেটা নিয়ে আমরা কি করি, প্রাউড করতে পারি। তাহলে এখানে পাস্ট শব্দটা নিশ্চয়ই নাউন, যদি আমরা পাস্ট শব্দটা অনেক কিছু আগে পড়ে আসছি, তাই না ভাই? পাস্ট শব্দটা আমরা নাউন আকারে পড়ে আসছি, ভার্ব আকারে পড়ে আসছি, প্রিপোজিশন আকারে পড়ে আসছি, আরো কি কি আকারে পড়ে আসছে, কিন্তু এখানে নিশ্চয়ই পাঁচটা নাউন অতীত বোঝাচ্ছে। লিজেন্ডারি শব্দটা অবশ্যই একটা কি অ্যাডজেক্টিভ, আর ওয়াই থাকলো, এ আর ওয়াই থাকলো আমরা অ্যাডজেক্টিভ ধরি।
তাহলে এটা অবশ্যই অ্যাজেটিভ ধরবেন, বুঝে শুনে পড়েন, মুখস্থ না ভাই। দা ওয়ার্ড প্রলিফিক মানে প্রসিদ্ধ, তাহলে প্রসিদ্ধ অর্থে আপনি নিশ্চয়ই অ্যাজেটিভ ধরবেন। দা ওয়ার্ড ডায়াবেটিক, ডায়াবেটিক শব্দটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাজেটিভ হবে। প্লিজ মুখস্থ করেন না, একটু পড়েন। দেখেন প্রলিফিক, এই যে আইসি থাকলে ইক থাকলেও কিন্তু অ্যাজেটিভ হয়, এবং শব্দের অর্থটা বুঝে পার্টস অফ স্পিচ নির্ধারণ করেন। আপনাদেরকে আমি যখনই কোনো সাফিক্স প্রেফিক্স দিয়ে কোনো পার্টস অফ স্পিচ নির্ধারণ করার কথা বলি, তখন বলি ভাই সাধারণত এটা হয়, মানে এই সাফিক্সগুলো এই প্রেফিক্সগুলো হলে শব্দটা সাধারণত এটা হয়, নিশ্চিত না কিন্তু। ফলে সাফিক্স প্রেফিক্সের ব্যাপারটাও খেয়াল রাখতে হবে, পাশাপাশি শব্দটা বাক্যের কোথায় বসা আছে, এবং আরেকটা জোস বিষয় হলো শব্দটার অর্থ কি, তাহলে আপনার জন্য খুব সহজ হবে। হ্যাঁ চলেন, 16 থেকে 20 আমরা পেয়ে গেছি ভাইয়া। এক্সট্রাঅর্ডিনারি শব্দটা অ্যাডজেক্টিভ অবশ্যই, লিজেন্ডারি শব্দটা অ্যাডজেক্টিভ, এবং প্রলিফিক ডায়াবেটিক দুটো শব্দই কিন্তু অ্যাডজেক্টিভ। ওকে আসেন, এবার আসেন 2021। পজ করেন, চিন্তা করেন। আই লাইক জাপানিজ কার্স, আমি জাপানিজ কারগুলোর পছন্দ করি। এখানে বলছে জাপানিজ শব্দটা কি, হুইচ ফর্ম অফ অ্যাডজেক্টিভ ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, মানে কোন টাইপের অ্যাডজেক্টিভ এটা। ভাই জাপানিজ, তারপরে স্পেসিফিক কার, আমরা প্রপার নাউন পড়ে আসছি না, নির্দিষ্ট করে যখন কাউরে বলে তখন আমরা প্রপার নাউন বলি, তাহলে এখানে আমরা এটা প্রপার অ্যাডজেক্টিভ বলবো আর কি। কোন টাইপের? প্রপার, একবারে নাম ধরে যেহেতু বলছে অ্যাডজেক্টিভ, তাহলে এটা প্রপার প্যাটার্নে আসে, অ্যাডজেক্টিভের আন্ডারে। দেন রহিম ইজ দ্য থার্ড চাইল্ড অফ হিজ ফ্যামিলি, রহিম হলো তার পরিবারের তৃতীয় সন্তান। থার্ড শব্দটা কি? কার্ডিয়াল নাম্বার, অর্ডিয়াল নাম্বার। ভাই পড়াইছি না আপনাদেরকে, অর্ডিয়াল মানে ক্রমবাচক, মানে হলো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এগুলো, আর কার্ডিয়াল মানে হলো অঙ্কবাচক 1 2 3 4 5। তাহলে থার্ড চাইল্ড, থার্ড মানে কি ক্রম বোঝাচ্ছে না, তাহলে অর্ডিনাল নাম্বার। এখানে অর্ডিনাল নিউমেরাল আকারে বসা আছে, অসুবিধা নাই, জিনিস একই। তাহলে জাপানিজ শব্দটা প্রপার নাউন, প্রপার অ্যাডজেক্টিভ এখানে কারকে যেহেতু মডিফাই করেছে। আর চাইল্ড থার্ড শব্দটা আমরা কি বলবো ভাই? অবশ্যই অ্যাডজেক্টিভ বলবো। এখানে যেহেতু আমাদের অর্ডিনাল কার্ডিনাল অপশন আছে, ফলে আমরা অর্ডিনাল নিউমেরাল যেটা লেখা আছে ওটাকে নিব। ওকে ভাই, দেন আসেন 22 23, সবগুলোই পরীক্ষা প্রশ্ন আসছে ভাই, এগুলো বানাই দেয়নি একটাও আমি। দিস ইজ হিজ পেন, হিজ শব্দটাকে আপনি কি বলবেন? আরেকটা প্রশ্ন আছে সেম প্যাটার্নে, যে হোয়াট কাইন্ড অফ অ্যাডজেক্টিভ ইজ হিজ, হুইচ পেন হ্যাভ ইউ বট। একই কথা ভাই, আমরা হিজ শব্দটাকে প্রোনাউন আকারে পড়ে আসছি, আবার হুইচ শব্দটাকেও প্রোনাউন আকারেও পড়ে আসছি, বাট এখানে অ্যাডজেক্টিভ কি না আপনি বুঝতেই পারছেন। পেন রে মডিফাই করছে বিধায় আমরা প্রনোমিনাল অ্যাডজেক্টিভ বলবো, এখানেও কিন্তু এটা প্রনোমিনাল অ্যাডজেক্টিভ বলবো, আপনি বুঝতেই পারছেন। প্রনোমিনাল অ্যাডজেক্টিভ মানে এটা যেহেতু প্রোনাউন হয় এবং এখানে অ্যাডজেক্টিভ হইছে, যে নাউন যে প্রোনাউনটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে এটা আমরা প্রনোমিনাল অ্যাডজেক্টিভ বলি। অবশ্যই তো আমরা প্রনোমিনাল অ্যাডজেক্টিভ নিব। আপনি বলবেন স্যার এটা তো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলতে পারি না। ভাই পারেন তো, এখন অপশনে নাই, করবো কি আমরা? এবং অবশ্য দুটো একসাথে থাকে না, থাকবেও না। দেন শি ওয়াজ ওয়ান অফ ড্যাশ পিপল হু আর ফরএভার ওয়ারিড অ্যাবাউট মানি, তিনি অনেকগুলো মানুষের একজন মানুষ, তিনি ছিলেন অনেক মানুষের একজন মানুষ যারা সব সময় মানে টাকা নিয়ে দুশ্চিন্তা করত। তাহলে আপনি কি লিখবেন এখানে? শি ওয়াজ, আপনি বুঝতে পারছেন ওয়ান অফ ড্যাশ পিপল। আমরা জানি কিন্তু পিপল রে মডিফাই করার জন্য একটা প্লুরাল ডিটারমিনেন্ট লাগবে, প্লুরাল ডেমনস্ট্রেটিভ লাগবে, এখানে যা আছে। তাহলে আপনি দ্যাট দো দিস কিছু নিবেন না, নিবেন দিস আর দোজ। আপনাদের বুঝাইছে এই জিনিস একাধিকবার। এবং এই দিস শব্দের প্লুরাল হলো দিস, এটা প্রেজেন্ট টেন্সে বসে, আর দ্যাট শব্দের প্লুরাল হলো দোজ, এটা পাস্ট টেন্সে বসে। আমাদের এই কথাটা কিন্তু শুরু হচ্ছে পাস্ট টেন্সে, ফলে আপনি এখানে দোজ লিখবেন। শি ওয়াজ ওয়ান অফ দোজ পিপল, তিনি হলেন ওই মানুষগুলোর একজন, হু আর ফরএভার ওয়ারিড অ্যাবাউট মানি, যারা টাকা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত, এমনটা বোঝাচ্ছে। ফলে ভাই উত্তর আমরা পেয়েছি কি? প্রনোমিনাল হিজ পেন, এখানে প্রনোমিনাল নিলাম আমরা, এবং 23 আমরা নিলাম ওয়ান অফ দোজ। ওয়ান অফ দোজ কেন দোজ নিলাম? এক হলো প্লুরালের জন্য আমাদের দিস দোজ দরকার, আর পাস্ট টেন্সে থাকলে আমরা দোজ ইউজ করি। দেন আসেন 24 25 26 নিয়ে আবার আপনি একটু পজ করেন, প্লিজ চিন্তা করেন। যত বেশি চিন্তা করে পড়বেন আপনি তত বেশি মজবুতি হাসিল করবেন। চিন্তা করে আপনি পড়েন, আপনার উপকার বেশি হবে ইনশাআল্লাহ। খাতায় লিখেন। আসেন ভাই, হুইচ কালার ডু ইউ লাইক বেস্ট। ভাই এটা আপনি পেরে গেছেন, একটু বলে আসছি। প্রনোমিনাল অ্যাডজেক্টিভ, বাট এখন আবার প্রনোমিনাল পাইবেন না, আপনি যে কোনো একটাই পাবেন। ইয়েস, আপনি অবশ্যই এটা ইন্টারোগেটিভ প্রোনাউন বলবেন না, কারণ ইন্টারোগেটিভ প্রোনাউন হইতে গেলে উইথের পর ডাইরেক্ট ভার্ব চলে আসে। আপনি এটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভই বলছেন, জানি। ইয়েস, উইথ শব্দটা আবার রিলেটিভ প্রোনাউন হতে পারে, আমরা জানি, বাট এখানে কিন্তু সে না। অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড ইউথ, আমি বলেছিলাম আপনাদেরকে লেটিন কিছু অ্যাডজেক্টিভ খুব ভালো করে পড়তে হবে ভাই, এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে। ইউথ শব্দের অ্যাডজেক্টিভ কি ভাই? ইউথের মতো কিছু নাই কিন্তু, ফলে মুখস্থের মতো রাখেন ভালো করে, জুভেনাইল। দেন কাউ শব্দের অ্যাডজেক্টিভ কি? কাউ এর মতো করে কিছু আসলে ভালো হইতো, বাট এখানে যা আছে তার মাঝে আমরা বোভাইনকে পাচ্ছি ঠিকঠাক। ওকে ভাই,
কাউ বোভাইন। ওকে, আমি যদি ভুল না বলে থাকি, ইয়েস। তাহলে আসেন উইচ কালার, ভাই উইচটার আমরা বলবো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। দেখেন কালার নাউন মডিফাই করেছে, ইউথ শব্দের অ্যাডজেক্টিভ হলো জুভেনাইল, কাউ শব্দের অ্যাডজেক্টিভ হলো ভাই বোভাইন। এন্ড দ্য নেক্সট চলে আসি আমরা 27 29 করেন, তিনটা সেম একই টাইপের কথা অ্যাডজেক্টিভ। নাইট শব্দের অ্যাডজেক্টিভ কোনটা, এখানে আমার বোঝানোর কিছু নাই। হার্ট শব্দের অ্যাডজেক্টিভ কোনটা, পরীক্ষা আসছে একাধিকবার এটা ভাই। মেরিট শব্দের অ্যাডজেক্টিভ কোনটা, খুব ভালো করে পড়েন। নাইট শব্দের অ্যাডজেক্টিভ আকারে যা আছে নেজাল, নমিনাল, নকটার্নাল, অবশ্যই নকটার্নাল। তারপর হার্ট শব্দের অ্যাডজেক্টিভ এখানে যা আছে কোর্ডিয়াল নিতে হবে, কোর্ডিয়াল। তারপর মেরিট শব্দের অ্যাডজেক্টিভ কোনটা, এই যে নাপশাল। ওকে ভাই, এগুলোর মুখস্থের মতোই রাখতে হবে, বারে বারে পড়লে মুখস্থের মতো হয়ে যাবে অটোমেটিক। আসেন তাহলে নাইট শব্দের অ্যাডজেক্টিভ ভাই নকটার্নাল, হার্ট শব্দের অ্যাডজেক্টিভ কোর্ডিয়াল, মেরিট শব্দের অ্যাডজেক্টিভ কি ভাই নাপশাল। দেন আসেন the adjective related to bird is, bird শব্দের adjective কোনটা, avian, aerial, flying, airborne. which adjective denotes the nature of dog, dog এর নেচার বোঝায় কোনটা দিয়া, yes আসেন পজ করেন চিন্তা করেন ভাই। বার্ড এর adjective আমরা নিব এখানে avian, avian। দেন কি ডগ, ডগের নেচার বোঝায় কোন adjective দিয়া, এই ক্যানাইন দিয়ে বোঝায়, ক্যানাইন। আসেন এগুলো মুখস্থের মতো রাখতে হবে ভাই, আমার বোঝানোর কিছু নাই। ওকে, তাহলে বার্ড, এভিয়ান, দেন কি জানো ডগের নেচার বোঝায় কোন অ্যাডজেক্টিভটা দিয়ে, সেটা আমরা বলি ক্যানাইন। মানে ডগ শব্দের অ্যাডজেক্টিভ যেটা আমরা পাই এখানে ক্যানাইন। দেন আসেন 32 3 4 পজ করেন প্লিজ। দ্য মোর ইউ পজ অ্যান্ড থিঙ্ক, দ্য বেটার ইউ ফিল, দ্য বেটার you will better ইনশাআল্লাহ। ট্রাই, পজ করেন চিন্তা করেন। আসেন ভাই আমাদের প্রশ্ন 32-এ দ্য প্রেসিডেন্ট সেড, প্রেসিডেন্ট বলেছিলেন যে, ক্লজ মার্কার চলে আসে, তার মানে নতুন বাক্য। দ্য ড্যাশ সিচুয়েশন ওয়াজ, এখানে ওয়াজ ভার্ব, তার মানে সিচুয়েশনের নাউন, এই পার্টটা আমাদের সাবজেক্টের পার্ট। তাহলে দেখেন আর্টিকেল দির পর নাউন আছে একটা, কি থাকতে পারে এখানে ভাই অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কোনটা বের করেন, দ্য ইকোনমিক্যাল কন্ডিশন না ইকোনমিক কন্ডিশন, নিশ্চয়ই আপনি ইকোনমি ইকোনমিক্স নিবেন না, তাই না? নাউন তো দরকার নেই, অ্যাডজেক্টিভ দরকার। আমি আপনাদের আগে বলে এসেছিলাম ইকোনমিক শব্দটা, ইকোনমিক্যাল শব্দ দুটো শব্দই কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু ইকোনমিক্যাল মানে হলো মিতব্যয়ী, মিতব্যয়ী। আমাদের কনটেক্সটে মিতব্যয়ী বললে ভাই অর্থটা মিলে না, আমাদের এখানে যদি অর্থনৈতিক কথাটা আসে তখন অর্থটা মিলে। দেখেন অর্থনৈতিক, তাই না? দেখেন দ্য প্রেসিডেন্ট সেড, প্রেসিডেন্ট বলেছিলেন যে দ্য ইকোনমিক সিচুয়েশন, অর্থনৈতিক অবস্থা ওয়াজ ভেরি সিরিয়াস, অনেক খারাপ। তাহলে ইকোনমিক দরকার, বি নাম্বার নিয়েছেন জানি। দেয়ার আর ড্যাশ রিঅ্যাকশনস আফটার দ্য বিল, বিলের পর, আফটারটা অবশ্যই এখানে প্রিপোজিশন। তাহলে দেয়ার আর ড্যাশ রিঅ্যাকশন, ভাই রিঅ্যাকশন শব্দটা কি নাউন না? নাউন। তাহলে ওয়ার শব্দটা ভার্ব। এখন ভার্বের পরে আপনি যে নাউনটা পাচ্ছেন, নাউনটা মডিফাই করার জন্য কারে দরকার, একটা অ্যাডজেক্টিভ দরকার। বাকি অর্থ বুঝলে বুঝবেন, আমাদের অর্থ দরকার হলে মিশ্র, মিশ্র প্রতিক্রিয়া। কি মিশ্র প্রতিক্রিয়া? এই প্রতিক্রিয়া আকারে রিঅ্যাকশনস লেখা আছে, প্রতিক্রিয়া। তাহলে বিলের পরে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে এমনটা বোঝাচ্ছে। তাহলে দেয়ার ওয়ার মিক্সড কিন্তু না ভাই, মিক্সড, মিক্সড মানে মিশ্র, মিক্সড মানে কি মিশ্র, একটা অ্যাডজেক্টিভ লাগবে। তাহলে দেয়ার ওয়ার মিক্সড রিঅ্যাকশনস আফটার দ্য বিল। গ্লোবাল ওয়ার্মিং মেই হ্যাভ, গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব পড়তে পারে, মানে মেই হ্যাভ মানে মেই দ্বারা সম্ভাবনা বোঝায় আমরা জানি। তাহলে মেই হ্যাভ এ ড্যাশ ইফেক্ট অন লাইফ, খুব ভালো একাডেমিক একটা ফরম্যাটের লেখা সেন্টেন্স। তাহলে গ্লোবাল ওয়ার্মিং মেই হ্যাভ আ ড্যাশ ইফেক্ট অন লাইফ, মানুষের জীবনে মানে একটা ধ্বংসাত্মক প্রভাব ফেলতে পারে এমন কিছুটা বোঝাচ্ছে। ইফেক্ট শব্দটা জানি নাউন, আর এফেক্ট শব্দটা ভার্ব, আপনাদের বলে এসেছি আমি প্রত্যাশা করি। এফেক্ট ভার্ব, ইফেক্ট নাউন। তাহলে দেখেন ভাই আর্টিকেলের পরে একটা ডাইরেক্ট নাউন আছে, তাহলে মাঝে একটা শব্দ লেখার দরকার আছে আমাদের, এখন একটা অ্যাডজেক্টিভ লাগবে। এখন অ্যাডজেক্টিভ সবগুলোই হয়তো আছে না, ডিস্ট্রাকশন অ্যাডজেক্টিভ না, বাকিগুলো অ্যাডজেক্টিভ। এখন আপনি বুঝে শুনে নেবেন অর্থ অনুযায়ী। দেখেন এখন কিন্তু গ্রামারের কাজ আর নাই, একটা অপশন কাটছেন গ্রামার দিয়ে, বাকি তিনটা কিন্তু গ্রামার দিয়ে রয়ে গেছে। এবার অর্থের দিকে অ্যাটেনশন দিতে হবে। গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাবটা কেমন হইতে পারে ভাই? পলিউটান্ট, ইন্ডাস্ট্রিয়াল নাকি ডিজাস্ট্রাস? অবশ্যই ধ্বংসাত্মক অর্থে আমরা ডিজাস্ট্রাস নিতে পারি। হ্যাঁ, তাহলে উত্তর নিব আমরা সি, গ্লোবাল ওয়ার্মিং মে হ্যাভ আ ডিজাস্ট্রাস ইফেক্ট অন লাইফ। দেখেন উত্তরগুলো। দ্য প্রেসিডেন্ট সেড দ্যাট দ্য ইকোনমিক সিচুয়েশন ওয়াজ ভেরি সিরিয়াস, দেয়ার ওয়ার মিক্সড রিঅ্যাকশনস আফটার দ্য বিল, গ্লোবাল ওয়ার্মিং মে হ্যাভ আ ডিজাস্ট্রাস ইফেক্ট। দেখেন ইফেক্ট কিন্তু একটাই, এ ইফেক্ট। হ্যাঁ, এ ইফেক্ট,
এখন বললেন স্যার এ লিখছেন কেন ভাই? আমি কিন্তু এটা ইফেক্টের আগে লিখি নাই, এটা লিখেছি ইফেক্টে বোঝানোর জন্য, যেহেতু ইফেক্টের আগে ডিজাস্টার আসছে এই জন্য আবার এ লিখতে হয়েছে। তো ডাইরেক্ট লিখতাম মানে এ ইফেক্ট, তখন আমি এ লিখতাম না, তখন লিখতাম কি এন ইফেক্ট, মানে আমি বলতে পরীক্ষকরাও লিখতো না। হ্যাঁ, আসেন 35-6 করেন। একটা সহজ কথা বুঝাইছিলাম ভাই, অ্যাডজেক্টিভ কখনো কি হয় না ভাই, প্লুরাল হয় না। অ্যাডজেক্টিভে আপনি কখনো প্লুরাল বানান না, বানাইতে পারেন না, বানাবেন না। তাহলে অ্যাডজেক্টিভে যদি আপনি প্লুরাল না বানান তাহলে আপনি চিন্তা করেন এই বাক্যগুলো সহজ। ওয়াইল গোয়িং টু শাহবাগ, শাহবাগে যাওয়ার সময়ে আই স, আমি দেখেছিলাম দ্যাট যে এ ড্যাশ নিউ বিল্ডিং, দেখেন এ নিউ বিল্ডিং, একটা বিল্ডিং, নতুন বিল্ডিং। তাহলে এই নিউ বিল্ডিং এর আগে যদি কোনো শব্দ বসে এগুলো কিন্তু অ্যাডজেক্টিভে বসার কথা। দেখেন আপনি 5 তলা বোঝাচ্ছে, 5 তলা, 5 তলা, তাহলে এই 5 তলা কথাটা কিন্তু বিল্ডিং এর ব্যাপারে বলা হচ্ছে, নতুন বিল্ডিং এর ব্যাপারেই বলা হচ্ছে। ফলে অ্যাডজেক্টিভ যেহেতু অ্যাডজেক্টিভ কখনো কি হয় না, প্লুরাল হয় না। এবার হাইফেন দিয়ে হোক হাইফেন ছাড়া হোক। 5 কি জীবনে দেখছেন কোথাও? দেখেন আপনি উত্তরে নিশ্চয়ই 5 স্টোরিজ লিখবেন না, স্টোরিজ লিখবেন না, আপনি 5 স্টোরিজ লিখবেন না, 5 স্টোরি লিখবেন। ইয়েস, while going to শাহবাগ I saw a 5 story new building was burning। ওরে বাবা, মানে যখন আমি যাচ্ছিলাম শাহবাগ দিয়ে আমি দেখেছিলাম একটা নতুন 5 তলা একটা নতুন বাড়ি was burning, মানে পুড়ে যাচ্ছে। দেন 36 একই প্যাটার্নে ভাই, ড্যাশ ইজ অ্যাপ্লাইড, আপনি বুঝতে পারছেন তো? ইজ মানে কি, ভার্বটা সিঙ্গুলার আছে, তাহলে সাবজেক্ট কি ভাই, সিঙ্গুলার হবে না? আপনি সিঙ্গুলার একটা নাউন সাবজেক্ট নেন, নাউন নেন, তাহলে 5 স্টেজ ট্রিটমেন্ট, তাহলে ট্রিটমেন্টটা কিন্তু সিঙ্গুলার হইতে হবে ভাই, বুঝছেন? ট্রিটমেন্টটা কি হইতে হবে, সিঙ্গুলার হইতে হবে। ট্রিটমেন্টস আপনি নেবেন না, তাহলে 5 স্টেজেস নেবেন না। ট্রিটমেন্টে মডিফাই করার জন্য তো স্টেজেস নিতে পারেন না, ট্রিটমেন্টে মডিফাই করার জন্য অ্যাডজেক্টিভ লাগবে, হাইফেন দিয়ে হোক হাইফেন ছাড়া হোক, এ তো প্লুরাল হয় না ভাই। তাহলে বাদ দিছেন, এটা বাদ দিছেন আগে। এখানে 5 কি পাইছেন জীবনে? আপনি জীবনে পড়বেন না ভাই, 5 স্টেজেস পড়বেন না। উত্তর আপনি নিশ্চয়ই পেয়েছেন। 5 স্টেজ ট্রিটমেন্ট মানে 5 ধাপের চিকিৎসা ইজ অ্যাপ্লাই করা হয়েছে ইন বোটল ওয়াটার প্ল্যান্ট সো দ্যাট দ্য ওয়াটার ইজ সোল্ড ইজ ফ্রি অফ ব্যাকটেরিয়া। ওকে ভাই, তাহলে দেখেন উত্তরগুলো আমরা উত্তর পেয়েছি। আই স আ 5 story new building was burning, আর এখানে 5 stage treatment is applied করেন। 37-8 দুটা প্রশ্ন খুব ভালো করে পড়েন। 38 তো একাধিকবার আসছে, 37টাও আসছে পরীক্ষায়। ইনস্ট্রাকশনটা খুব ভালো করে পড়েন ভাই, ইনস্ট্রাকশন ভুলের কারণে কিন্তু আপনার পারা সত্ত্বেও উত্তর ভুল হয়ে যেতে পারে, সাবধান। ইনস্ট্রাকশনে কিন্তু বলছে কোন বাক্যটা ইনকারেক্ট, মানে কোন বাক্যটা ভুল, বুঝছেন ভাই? পজ করেছেন না? আসেন, কোন বাক্যটা ভুল, তার মানে আমাদের 3টা ঠিক থাকবে। 3টা থাকবে কি ভাই, 3টা কোশ্চেন থাকবে কারেক্ট, 3টা থাকবে কারেক্ট, যেটা ভুল সেটাই উত্তর আমাদের। তাহলে উই হ্যাভেন্ট গট ইনাফ মিল্ক, ইয়েস কারেক্ট। ইনাফ মিল্ক আমরা পড়ছিলাম না, ইনাফ টেস্ট, দেখেন ভাই মিলে, ইনাফ টেস্ট ইনাফ মিল্ক পুরো মিলে গেছে, মানে নাউনের পরে নাও ইনাফ, সরি ইনাফের পরে নাউন, কারেক্ট। আই ডিড নট স্টাডি ইনাফ হার্ড, ইনাফ হার্ড কে হয় ভাই, হার্ড শব্দ কিন্তু অ্যাডভার্ব, হার্ড ইনাফ হলে ভালো হতো, হার্ড ইনাফ। আমরা পড়েছিলাম ইনাফের পরে নাউন বসে আর ইনাফের আগে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বসে, ফলে এখানে একটা ভুল পেয়ে গেছি, ফলে এটা ভুল। ইজ ইউর কফি হট ইনাফ, ইয়েস কারেক্ট। এই দেখেন এই যে হার্ড ইনাফ হট ইনাফ মিলে কিন্তু, মানে এটা কারেক্ট, এটা কারেক্ট। টেস্ট ইনাফের মতো। ইনাফ ইন্টারেস্ট, ঠিক আছে, ইন্টারেস্ট এখানে নাউন, তার মানে আমাদের এ নাম্বার বাক্য কারেক্ট, সি নাম্বার বাক্য কারেক্ট, ডি নাম্বার বাক্য কারেক্ট। আমাদের বলছে ভুল কোনটা, যেটা ভুল ওটাই আমাদের উত্তর, উত্তর হচ্ছে তাহলে বি, যেটা ভুল সেটা এখানে উত্তর। দেন হি ডিডন্ট গেট দ্য জব, সে জবটা পায় নাই, কারণ হি ওয়াজ নট, সে ছিল না, মানে অনেক বেশি কি বলা যেতে পারে, অভিজ্ঞ। তাহলে এক্সপেরিয়েন্সড কথাটা আছে কিন্তু অ্যাডজেক্টিভ আকারে, বুঝছেন? তাহলে অ্যাডজেক্টিভ কিন্তু ইনাফের আগে বসে, তাহলে এক্সপেরিয়েন্সড ইনাফ, এই দেখেন হট ইনাফ, হার্ড ইনাফ হলে ঠিক ধরতাম নাই এখানে, তাহলে হট ইনাফ, এক্সপেরিয়েন্স ইনাফ। তাহলে ইনাফের পরে আমরা নাউন লিখি ইনাফ টেস্ট, আর ইনাফের আগে অ্যাডজেক্টিভ ধরে লিখি টেস্টি ইনাফ। উত্তর পেয়ে গেছি আমরা। তাহলে 37 এ আমরা পেয়েছি বি। আমাদের 37 ইনকারেক্ট কোনটা পাইছি, আই ডিড নট স্টাডি ইনাফ হার্ড বলা যাবে না, কি বলতে হয়, হার্ড ইনাফ। বাকিগুলো 3টাই কারেক্ট। আর এখানে এক্সপেরিয়েন্সড ইনাফ, ইনাফের আগে আমরা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব লিখি। দেন আসেন 37-38 করেন, বিশেষ পরীক্ষার প্রশ্ন। ডু নট ওয়ারি, চিন্তা করেন না। ইংলিশ গ্রামার বানানটা সহজ, কিন্তু ভুল করে দেখি স্টুডেন্টরা কেউ ইংলিশ গ্রামার ইজ নট ড্যাশ টু আন্ডারস্ট্যান্ড, বাক্যের অর্থ দ্বারা। চিন্তা করেন না, ইংলিশ গ্রামার এত বেশি কঠিন না যে আপনি বুঝবেন না, সত্যি কথা।
দুটা প্রশ্নের সোর্স একই জায়গা। দেখেন, ডু নট ওয়ারি ইংলিশ গ্রামার ইজ নট, আপনি টু পাইছেন, তার মানে টু পাইলে আমরা অ্যাডজেক্টিভ ধরি, তাই না? টু অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, টু হলে বাক্যের অর্থ নেগেটিভ হয়, এই তো। তাহলে ডু নট ওয়ারি ইংলিশ গ্রামার ইজ নট টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, ইংলিশ গ্রামার এত কঠিন না যে আপনি বুঝবেন না। এখানে একই কথা, দ্য টি ড্যাশ টু সিপ, সিপ মানে চুমুক দেওয়া, দ্য টি ওয়াজ টু হট, টি এত গরম ছিল যে আমি চুমুক দিতে পারি না। তাহলে টু অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব টু, বাক্যের অর্থটা কিন্তু নেগেটিভ, যদিও কোনো নেগেটিভ সাইন বাক্যে নাই। দেন আসেন 37 উত্তর পেয়ে গেছি আমরা, টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড এবং টু হট টু সিপ। 39 40 করেন। দেখেন 39 আমাদের ডি ইউনিটে আসছে। এটা এই 39 নম্বর প্রশ্নে অনেকগুলো প্রশ্ন আসছে বিভিন্ন জায়গায়, এবং 40 নম্বর প্রশ্ন তো বিশেষ পরীক্ষা আসছে। এটা নিয়ে স্টুডেন্টরা কনফিউশনে পড়ে, এই জন্য আমি ট্রাই করেছি আপনাকে দেখানোর জন্য। ট্রাই পজ করেন ভাই, পজ করে চিন্তা করেন, চিন্তা করে খেলেন। যত বেশি চিন্তা করবেন আপনি দেখবেন আপনার প্রস্তুতি তত বেশি ভালো হচ্ছে। আপনি ভেজালের সময়, মাথা গরমের টাইম আপনি এগুলো পাচ্ছেন। আর যদি চিন্তা করে না পড়েন, শুধু ঠাডা ভাঙা মুখস্থের মতো করে যান, তাহলে দেখবেন মাথা গরম হয়ে গেলে আর যেদিন খেলা দরকার আপনার ঠিকঠাক ওই দিন আবার খেলতে পারবেন না। ইয়াস, আসেন ভাই, আমরা এখানে কি পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি দ্য পোয়েম বিদ্রোহী। বিদ্রোহী কবিতাটা রিটেন বাই কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল দ্বারা লেখা, ইজ অ্যাজ অ্যালাইভ, এটা খুবই জীবন্ত। দেখেন অ্যাজ অ্যালাইভ। এন্ড, আপনি বুঝতে পারছেন ভাই, এন্ডের আগে যেহেতু অ্যালাইভ শব্দের অ্যাডজেক্টিভ আছে, আপনি এন্ডের পর একটা অ্যাডজেক্টিভ নেবেন। এখানে অ্যাডজেক্টিভ খোঁজেন আপনি, দেখেন আপিল শব্দের অ্যাডজেক্টিভ না, দা আপিল অ্যাডজেক্টিভ না, আপনি উত্তর নিশ্চয়ই এই দুটোর মধ্যে একটা নেবেন। ইডিযুক্ত অ্যাডজেক্টিভ নেবেন নাকি আইনযুক্ত অ্যাডজেক্টিভ নেবেন? আপনাদের তো পড়াইছি, আপনি বেসিক সেন্সে পাচ্ছেন যে আমরা কথা বলছি নজরুলের বিদ্রোহী কবিতাটা অ্যালাইভ, তার মানে কবিতা নিয়ে আমরা ডিসক্রাইব করছি, তাই না? নজরুলের ফিলিংস বলছি না। বিদ্রোহী কবিতাটা কেমন? অ্যালাইভ। তাহলে বিদ্রোহী কবিতার ডেসক্রাইব যেহেতু করছি আমরা, ফলে আমরা আইনযুক্ত অ্যাডজেক্টিভ নিব। আমরা জানি ইডিযুক্ত অ্যাডজেক্টিভ ব্যক্তির ফিলিংস কি বোঝায়, যেটা আমাদের দরকার নাই, আর আইনযুক্ত অ্যাডজেক্টিভ কোনো একটা বিষয়কে নিয়ে ডেসক্রাইব করে, ফলে উত্তর অবশ্যই বি। এন্ড দেন অল দ্য পিপল, সব মানুষ, এট দ্য নেম কনফারেন্স আর, ওনারা অঙ্গ শিক্ষক, তার মানে ম্যাথমেটিক্স আগে লাগবে, তারপর টিচার্স লাগবে। এখানে খেয়াল করেন অল কিন্তু বলছে, তার মানে টিচার্স লাগবে আপনার, কি লাগবে? টিচার্স লাগবে, এর একটা বিষয়। আরেকটা বিষয়, ম্যাথমেটিক্স ভাই, ম্যাথমেটিক্স তো ম্যাথমেটিক্স এস আছে এটার সাথেই। আপনি কখনো ভাবা যাবে না, একটু কখনো বলে আসছি না, অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না, এক ওয়ার্ডের হোক আর সাইড ওয়ার্ডের হোক, হাইফেন দিয়ে হোক হাইফেন ছাড়া হোক। এখন দুটো নাউন পাশাপাশি বসলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ, এটা আমরা জানি, ম্যাথমেটিক্স টিচার। এখন এখানে ইস্যুটা হলো ম্যাথমেটিক্স নামের সাথে এমনিতে এস আছে, আমরা কেন ওই কি বলা যেতে পারে, অনেক টিচার বলতে আমরা ম্যাথমেটিক্স এর সাথে এস লিখি না বা লিখবো না। আপনি নিশ্চয় উত্তরে কি লিখার কথা? এ লিখার কথা, তাই না ভাই? am I right? Yes, I am. তাহলে দ্য পোয়েম বিদ্রোহী রিটেন বাই কাজী নজরুল ইসলাম ইজ অ্যাজ অ্যালাইভ এন্ড appealing today, appealing মানে চিত্তাকর্ষক, খুব টানে আমাদেরকে, today as it was 100 years ago, 100 বছর আগে যেমনটা ছিল। Then all the people at the NAM conference are mathematics teacher. তাহলে এক হলো সব মানুষ, প্লুরাল বোঝাচ্ছে, এই জন্য আমরা টিচার্স নিতে হচ্ছে। আর ম্যাথমেটিক্স এর এসটা কিন্তু এমনিই এস, আমরা ওই বেশি বিধায় এস লিখি নাই। ওকে ভাই, এই ছিল আপনাদের জন্য অ্যাডজেক্টিভ এর প্র্যাকটিস ক্লাস। আশা করি আমার এই প্র্যাকটিস ক্লাস আপনাকে হেল্প করেছে। আপনার হাতে যেই বইটা আছে ওই বই ধরে আরো প্র্যাকটিস করবেন, দেখবেন আপনি অ্যাডজেক্টিভ নিয়ে আর প্যারা খেতে হবে না। প্লিজ আমার কথা হলো, যা পড়ছেন বারবার পড়েন, বুঝে পড়েন, এবং প্রত্যেকটা প্রশ্ন যখন প্র্যাকটিস করছেন আমার সাথে বা যে কোনো বই ধরে ডাইরেক্ট উত্তর চাই পড়েন না, উত্তর দেখে পড়ে লাভ নাই আপনার। আপনি বরং উত্তরের জায়গায় ব্ল্যাঙ্ক একটা পেপার দিয়ে আটকায় রাখেন, আপনি নিজে নিজে প্রত্যেকটা প্রশ্ন খাতায় লিখেন, একটু মাথা ঘামান, যে জিনিসটা নিয়ে চিন্তা করেছেন, ভুল করেছেন, এরপর আবার বুঝেছেন, এটা দেখবেন আপনার পরীক্ষার হলে বেশি কাজ দিবে। এই প্যাটার্নটা, এই চিন্তার জগৎটা আপনার পরীক্ষার হলে খুব হেল্প করবে। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।